হ্যালো দর্শক, ওয়েলকাম টু ডায়েরি অফ মারিয়া। আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার সংবাদ উপস্থাপনা নিয়ে প্রথম যে ভিডিওটা ছিল সেখানে আমি আসলে একজন সংবাদ উপস্থাপকের কী যোগ্যতা থাকতে হয় সেটা নিয়ে কথা বলেছিলাম। তো আসলে ওই ভিডিওটার আউটকাম খুবই ভালো। আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন এসেছে এবং এই প্রশ্নগুলো আসলে আমাকে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছে এবং যার কারণে আজকে আমি আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নগুলো নিয়ে আসলে আমি আরেকটা পর্ব বানাতে পারি, যেখানে আমি আপনাদের কাঙ্ক্ষিত সবগুলো প্রশ্নের উত্তরও সেখানে দিতে পারবো। তবে আজকে আমি আপনাদের সামনে এসেছি একটা খুবই কমন একটা কোয়েশ্চেন, যেটা আসলে আমি যখন আজ থেকে 15 বছর আগে আমি যখন সংবাদ উপস্থাপনা শুরু করি তার আগেও আমার মধ্যে এই কোয়েশ্চেনটা ছিল। সেটা হচ্ছে আচ্ছা, নিউজ কিভাবে পড়তে হয়? নিউজ কি মুখস্থ করে পড়তে হয়? এক বাক্যে এটার উত্তর হচ্ছে না। আসলে আমরা নিউজটা কখনো মুখস্থ করে পড়ি না, আমরা আসলে দেখে দেখে পড়ি। আর এখানে পড়া বললে ভুল হবে, নিউজটা আসলে আমরা দেখে দেখে প্রেজেন্ট করি। নিউজ আসলে মুখস্থ করে প্রেজেন্ট করার বিষয় নয়, কারণ নিউজ আসলে কন্টেম্পোরারি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আসলে নিউজ প্রেজেন্টেশনটা তৈরি করা হয়। এজন্য নিউজ প্রেজেন্টেশন কখনোই মুখস্থ করে প্রেজেন্ট করা সম্ভব না। নাও লেটস এক্সপ্লেইন যে একজন নিউজ প্রেজেন্টার কিভাবে দেখে দেখে নিউজটাকে প্রেজেন্ট করে। এটা আসলে বলতে গেলে আমাকে একটা ছোট্ট করে গল্প বলতে হবে যে আমরা যখন নিউজটা প্রেজেন্ট করি তখন আমরা আসলে কি করি। একজন নিউজ প্রেজেন্টার যখন নিউজটা পড়ে তখন তার সামনে একটা প্রম্পটার থাকে, বা যেটাকে আসলে অটো কিউ বলা হয়। এই প্রম্পটারটা দেখতে কীরকম হয়? এই প্রম্পটারটা দেখতে হয় একটা কম্পিউটারের মনিটরের যে স্ক্রিনটা ঠিক সেরকম দেখতে। অর্থাৎ আপনার আপাত দৃষ্টিতে আপনি যখন একটা প্রম্পটার দেখবেন মনে হবে যে একটা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, যেখানে আসলে আমরা যে নিউজগুলোকে প্রেজেন্ট করি সেই নিউজগুলোকে একটা কমন সার্ভারে, অর্থাৎ নিউজ রুমে যে নিউজটা রেডি করা হয়, যে নিউজগুলো আসলে সারাদিন ধরে আমার রিপোর্টার সহকর্মীরা, আমার নিউজ এডিটর কলিগ এবং চিফ নিউজ এডিটর, ওনারা যে নিউজটা আসলে প্রিপেয়ার করেন সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর, সেই পরিশ্রমের ফসলটা অর্থাৎ আলটিমেট ফাইনাল যে নিউজটা সেটা যখন সার্ভারে দিয়ে দেওয়া হয়, সেই সার্ভার থেকে এই নিউজটা অটো কিউতে দিয়ে দেওয়া হয় এবং সার্ভার থেকে যখন পরিচালনা করা হয় তখন ওই নিউজটা আসলে আমরা নিউজ প্রেজেন্টার যারা আছি তখন প্রেজেন্ট করতে পারি। এখন একটা প্রশ্ন হচ্ছে, এই যে নিউজটা একটা অটো কিউর স্ক্রিনে দেওয়া হয়, এই নিউজটা তো আসলে 1 ঘন্টা ধরে চলতে থাকে। 1 ঘন্টা ধরে একজন নিউজ প্রেজেন্টার এই নিউজটা দেখে দেখে প্রেজেন্ট করেন। তাহলে এই পুরোটার সময় আসলে নিউজটা কীভাবে, ওই স্ক্রিনের মধ্যে যে নিউজটা দেয়া থাকে, যে স্ক্রিপ্টটা দেয়া থাকে, সেটা আসলে কীভাবে পরিচালিত হয়? এখানে একজন অটো কিউ কন্ট্রোলার বা একজন প্রম্পটার কন্ট্রোলার নিউজ স্টুডিওতে অথবা প্রডিউসার প্যানেলে অবস্থান করে এবং উনি কি করেন, ওই যে সামনে নিউজ প্রেজেন্টারের সামনে যে অটো কিউ বা প্রম্পটারটা আছে, সেখানে যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটাকে কন্ট্রোল করে থাকেন। নিউজ প্রেজেন্টার ঠিক যেভাবে নিউজটাকে প্রেজেন্ট করেন, অটো কিউ কন্ট্রোলার সেই নিউজ প্রেজেন্টারকে ফলো করেন এবং সেভাবেই কিন্তু নিউজের স্ক্রিপ্টটা তার আপন গতিতে চলতে থাকে। অর্থাৎ এখানে একজন নিউজ কন্ট্রোলার নিউজ প্রেজেন্টারকে সহায়তা করে থাকে। এখন একটা নিউজের মধ্যে তো অনেক রকমের চেঞ্জ থাকে, অর্থাৎ আমরা শুরুতে নিউজটা যেভাবে স্টার্ট করেছি, নিউজের যে সিকোয়েন্সটা, অর্থাৎ প্রথমে আন্তর্জাতিক, প্রথমে পলিটিক্যাল নিউজ ছিল, এরপরে হয়তোবা খেলার নিউজ ছিল, এরপরে হয়তোবা কোনো একটা কন্টেম্পোরারি কোনো একটা ইনসিডেন্ট, একটা বার্নিং ইস্যু, সেটা নিয়ে হয়তো আমি কথা বলছি। তাহলে হঠাৎ করে যদি নিউজের মধ্যে কোনো চেঞ্জ আসে, সেটা প্রেজেন্টার কীভাবে জানতে পারে? প্রেজেন্টার তো আসলে স্টুডিওতে আছে, তাহলে ও কীভাবে ওই মুহূর্তে নিউজটা প্রেজেন্ট করবে, বা ও জানবেই বা কীভাবে যে এখানে আসলে অন্য কোনো চেঞ্জ আসবে কিনা? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমাদের যে নিউজ প্রেজেন্টারের কানে একটা টকব্যাগ লাগানো থাকে, একটা টকব্যাগ দেওয়া হয়। সেই টকব্যাগের মাধ্যমে নিউজ প্রেজেন্টার, প্রডিউসার যে প্যানেল এবং নিউজ রুম, সেটার সাথে নিউজ প্রেজেন্টারের একটা সম্পর্ক স্থাপন হয়। অর্থাৎ আমরা নিউজ প্রেজেন্ট যখন করি তখন যদি নিউজের মধ্যে কোনো চেঞ্জ আসে, ধরুন কোথাও আগুন লেগেছে, হঠাৎ কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করেছে, তখন সেই ইনফরমেশনটা প্রেজেন্টারের কাছে পৌঁছে দেওয়ার
দেওয়ার জন্যে এই পুরো নিউজ রুমের যে সংযোগ স্থাপিত হয় সেটা এই টকব্যাকের মাধ্যমে হয়ে থাকে। এবং আমাদের একজন নিউজ প্রেজেন্টারের কানে একটা টকব্যাক লাগানো থাকে এবং তার ড্রেসের সাথে গলার কাছে একটা ছোট্ট একটা মাইক্রোফোন থাকে। আমরা যখন কথা বলি তখন এই মাইক্রোফোনটা আমাদের ভয়েসটাকে ক্যাচ করে, আর আমাদের কানে যে টকব্যাকটা থাকে সেই টকব্যাকটা দিয়ে আমাদেরকে প্রডিউসার ইনস্ট্রাকশন দিয়ে থাকে, এবং এই ইনস্ট্রাকশনটা পেয়ে কিন্তু আমরা নিউজটা তখন প্রেজেন্ট করি। তাহলে নিউজ প্রেজেন্টেশনটা কি আসলে এতটাই সহজ? কিন্তু না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ একটা নিউজ প্রেজেন্টেশন অত্যন্ত চ্যালেঞ্জিং একটা প্রফেশন। কেন? কারণ এই যে আমি সামনে প্রম্পটারটা দেখে দেখে, স্ক্রিনে নিউজটা দেখে দেখে আমি পারফর্ম করছি, এখানে যে কোনো মুহূর্তে একটা টেকনিক্যাল ডিফিকাল্টিস আসতে পারে। হঠাৎ করে প্রম্পটারটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। অটোকিউটা যখন ডিসকানেক্ট হয়ে গেল তখন সেই মুহূর্তে একজন নিউজ প্রেজেন্টার কী করবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যখন প্রেজেন্ট করি, নিউজটা দেখে দেখে যখন আমি প্রেজেন্ট করছি, অটোকিউ এবং আমার সামনে কিন্তু একটা হার্ড কপি থাকে। ওই হার্ড কপিটাও কিন্তু আমাকে ম্যানেজ করতে হয়। অর্থাৎ আমি যখন নিউজটা প্রেজেন্ট করছি তখন আমার সামনের অটোকিউ দেখে তো আমি পড়ছি, সাথে সাথে নিউজের স্টোরিটা যখন চেঞ্জ হয়ে গেল, একটার পর একটা নিউজ যখন আসো, তখন আমি হার্ড কপিটাও ঠিক একই সাথে, একই গতিতে, একই ছন্দে আমি হার্ড কপির নিউজটাকেও একটা একটা করে আমি কিন্তু চেঞ্জ করছি। এরপর নিউজে কোনো একটা চেঞ্জ আসতে পারে, অর্থাৎ নিউজের একটা সিকোয়েন্স আছে, একটা সার্টেন সিকোয়েন্স। অর্থাৎ প্রথমে পলিটিক্যাল নিউজ যাবে, তারপরে একটা খেলার খবর আছে, তারপর একটা আন্তর্জাতিক খবর আছে। কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে কোনো একটা নিউজ আমাদের ডিউরেশন শর্ট হয়ে গেল, অর্থাৎ নিউজটা 40 মিনিট যাওয়ার কথা, সেই নিউজটা হয়তো 30 মিনিট যাবে কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশনে। সেই মুহূর্তে কী করতে হয়? তো সেই মুহূর্তে কিন্তু ওই নিউজের যে ডিউরেশনটা সেটা কমে গেল। সেক্ষেত্রে প্রেজেন্টারকে কিন্তু সাডেনলি নিউজের রিদমটা বাড়িয়ে দিতে হলো, অর্থাৎ ওই নিউজটা সে 5 মিনিটে শেষ করতে পারতো, সেটা কিন্তু সে 2 মিনিটে শেষ করলো। এই যে একটা ক্যাপাসিটি, যে একটা ক্যাপাবিলিটি, যে উপস্থিত বুদ্ধিমত্তা, সাডেন একটা পরিবর্তনে, সাডেন একটা ডিসিশন কিন্তু একটা নিউজ প্রেজেন্টারকে নিতে হচ্ছে। নিউজ পড়তে পড়তে অনেক সময় কি হয়, অনেক সময় হয়তো কোনো একটা নিউজ চেঞ্জ হয়ে আরেকটা নিউজ চলে আসলো। তো সেই মুহূর্তেও কিন্তু নিউজের মধ্যে যে পরিবর্তনটা হয় সে সময় ঘাবড়ে গেলে চলবে না, এবং সেখানেই কিন্তু একজন সংবাদ উপস্থাপকের দক্ষতা, এবং এই দক্ষতাটা কিন্তু একদিনে আসবে না। এটা অনেক বেশি অনুশীলন এবং অনেক বেশি আত্মবিশ্বাস। যখন অনেক বেশি বেশি আপনি অনুশীলন করবেন, অনেক বেশি বেশি আপনি সিনসিয়ারিটি আপনার কাজের মধ্যে থাকবে, তত কিন্তু আপনার মধ্যে এই পারদর্শিতাটা বাড়বে এবং আপনি তত সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন। আমি নিউজ পড়ছি, এর মধ্যে হঠাৎ করে কোথাও আগুন লেগে গেল, বা হঠাৎ করে ভূমিকম্প হলো, বা হঠাৎ করে কোথাও গোলাগুলি শুরু হয়েছে, কোনো একটা সার্টেন একটা এমার্জেন্সি সিচুয়েশন, এটা তো হতেই পারে। সেই মুহূর্তে আমাদের স্ক্রিপ্টের ধারাবাহিকতা কিন্তু ভেঙে যেতে পারে, এবং সেখানে কিন্তু ওই এমার্জেন্সি লাইভ নিউজটা কিন্তু ঢুকে যেতে পারে। সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে কিন্তু একইভাবে আমাদের কানে যে টকব্যাকটা আছে সেটার মাধ্যমে প্রডিউসার আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন যে এখন এই নিউজটা যাচ্ছে না, এখন একটা লাইভে আমরা ঢুকে যাব। তখন কিন্তু দেখা যায় যে আমাদের একটা বড় স্ক্রিন থাকে, বা আমাদের ফোনও লাইভ হয়, বা হয়তো রিপোর্টারের সাথে, অর্থাৎ যে ঘটনাস্থল, যেখানে এমার্জেন্সি সিচুয়েশনটা ঘটেছে, যেখানে আগুনটা লেগেছে, বা যেখানে গোলাগুলি হয়েছে, বা যেখানে কোনো অকারেন্স হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু একজন রিপোর্টার প্রেজেন্টারের সাথে কিন্তু ঠিক নিউজের সময়ই একটা সংযোগ স্থাপন করে। তো এই যে পরিবর্তন, এই যে একটা নিউজের মাঝখানে এত চেঞ্জ, এই জিনিসগুলো কিন্তু খুব সহজ কথা নয়। অর্থাৎ নিউজ প্রেজেন্টেশনটাকে কখনোই খুব খুব হালকা বা খুব সহজ কোনো বিষয় ভেবে কিন্তু ভুল করলে চলবে না। এটা সব সময় একটা অনুশীলনের ব্যাপার। সংবাদ যদি আমরা দেখে দেখে পারফর্মও করি, এখানে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে। তাহলে কিন্তু আমরা খুব ভালো একজন নিউজ প্রেজেন্টার হিসেবে নিজেকে তৈরি করতে পারবো। তো আজকের এই টপিকটা আমার মনে হয় আমি আপনাদের সাথে আলোচনা করতে পেরেছি, আপনাদেরকে বোঝাতে পেরেছি নিউজ প্রেজেন্টেশনের গুরুত্ব এবং আসলে নিউজ প্রেজেন্টেশনটা কীভাবে করা হয়। এরপরে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।